পা থেকে অনবরত ঝরছে রক্ত, বুকের পাশ থেকে চলে গেছে শত্রুপক্ষের গুলি। গ্রেনেডের আঘাতে খুব গুরুতর আহত হয়ে শরীরের প্রায় কিছু অংশ বিকল হয়ে গেছে। তবুও শীতের ওই কনকনে রাতে মেশিন গান চালিয়ে যাচ্ছেন মাত্র 21 বছর বয়সী একটা ছেলে। শত্রুপক্ষ ভাবছে হয়তো অনেকে মিলে তাদের উপর গুলি চালানো হচ্ছে, কিন্তু সেদিন দেশের জন্য একাই লড়াই করেছিল মাত্র 21 বছর বয়সী এক বীর যোদ্ধা। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মির 21 বছর বয়সী একজন সৈনিক সেদিন খতম করেছিল প্রায় 300 জন চাইনিজ সেনাকে, এবং একটানা 72 ঘন্টা লড়াই করার পর অবশেষে সে মাটিতে লুটিয়ে পড়ে। নমস্কার, আমি সুব্রত। আজ আমি কথা বলবো 300 জন চাইনিজ সেনার বিরুদ্ধে একা একটানা 72 ঘন্টা লড়াই করা রাইফেলম্যান জাসবন্ত সিংকে নিয়ে। জাসবন্ত সিংয়ের জন্ম 1941 সালে 17ই আগস্ট অবিভক্ত ভারতের উত্তরাখণ্ডে, এবং তার ছোটবেলা থেকে দেশের জন্য লড়াই করার প্রবল ইচ্ছে ছিল। এবং 1960 সালে তিনি ইন্ডিয়ান আর্মির 4th ব্যাটালিয়ন গারওয়াল রাইফেলস রেজিমেন্টে তিনি জয়েন করেন এবং ভালোভাবে ডিউটি করতে লাগলেন। কিন্তু এদিকে খারাপ হতে লাগলো ভারত ও চায়নার সম্পর্ক, এবং তাদের আঁচ ছড়িয়ে পড়তে লাগলো গোটা বর্ডার এলাকায়। এবং 1962 সালে 20 অক্টোবর শুরু হলো সাইনো ইন্ডিয়ান ওয়ার। চাইনিজরা এগোতে এগোতে তাওয়াং ভ্যালি নামে এক অঞ্চলে চলে আসে। তাদের মিশন ছিল এই অঞ্চল থেকে ভারতে প্রবেশ করে ভারতের অরুণাচল প্রদেশের সেলাপাস দখল করা। এবং এই দুই জায়গার মধ্যে একটা জায়গা ছিল যার নাম ছিল নৌরানাং, এবং সেখানে পোস্টিং ছিল 4th ব্যাটালিয়ন রাইফেল রেজিমেন্টের জসবন্ত সিং রাওয়াত। চাইনিজরা তাওয়াং ভ্যালি থেকে কিছুটা এগিয়ে এসে নৌরানাংয়ে অনবরত এমএমজি দিয়ে গুলি করতে থাকে। জসবন্ত সিং বুঝতে পারে যে এদেরকে পরাজয় করতে গেলে আগে এমএমজি ধরার সৈনিককে মেরে ফেলতে হবে। সেজন্য সে তার 2 সহকর্মীকে নিয়ে বেরিয়ে পড়লো চাইনিজদের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে সে গ্রেনেড দিয়ে 4 জনকে মেরে ফেলে। এবং এমএমজি নিয়ে নিজের বাংকারে ফেরার পথে প্রাণ হারান তার 2 সহকর্মী, এবং জসবন্ত সিং রাওয়াত খুব গুরুতর আহত হয়ে নিজের বাংকারে ফিরে আসেন। তারপর থেকে চাইনিজদের ওপর নেমে আসে কালো রাত। জসবন্ত সিং রাওয়াত তার ক্যাম্পে ফিরে এসে তিনি চিকিৎসা নেন, এবং সেলাপাস থেকে অর্ডার আসে যে নৌরানাং ছেড়ে পিছিয়ে হটার জন্য, কেননা সেই সময় ভারতের কাছে ছিল 22,000 সৈনিক এবং চাইনিজদের কাছে ছিল 80,000 সৈনিক। বাকি সৈনিকরা পিছিয়ে আসার জন্য রাজি হলেও একবারের জন্য রাজি হয়নি জসবন্ত সিং রাওয়াত। সে বলে, এই মাটিতে আমার ভাইদের রক্ত পড়েছে, ওই রক্ত পেরিয়ে আমি ওদেরকে কিছুতেই এপারে আসতে দেবো না। এবং তাকে সবাই মিলে বোঝাতে না পেরে ও তাকে ওখানেই রেখে বাকি সৈনিকরা পিছিয়ে আসে সেলাপাসে। 17ই নভেম্বর 1962 সকাল 8টায় চাইনিজদের কাছে খবর যায় যে ইন্ডিয়ান আর্মিরা পিছু হটতে শুরু করেছে, এবং তারা ক্রমশ নৌরাংয়ের দিকে এগোতে শুরু করলো। কিন্তু হঠাৎই ভারতীয় বাংকার থেকে ছুটে এলো এক রাশ গুলি, এবং চাইনিজদের শরীর ফুঁড়ে বেরিয়ে গেল। চাইনিজরা ঘাবড়ে গেল। তবে কি তাদের পাওয়া ইনফরমেশন ভুল? না, তাদের পাওয়া ইনফরমেশন 99% ভুল এবং 1% ঠিক ছিল। এই সূত্রে বলে রাখা ভালো যে এই যুদ্ধে জসবন্ত সিংকে সাহায্য করেছিল নুরা এবং সেলা নামে 2 স্থানীয় বীরাঙ্গনা মেয়ে। এবং 2 দিনের মাথায় চাইনিজের হাতে ধরা পড়ে নুরা, এবং তাদের টর্চার সহ্য করতে না পেরে সে বলে দেয় যে ভারতীয় বাংকারে মাত্র একজন রাইফেলম্যান রয়েছেন, যে বাংকারের সব দিক থেকে তাদের উপর গুলি চালাচ্ছে। এটা শুনে চাইনিজদের চোখ তো কপালে, কেননা ততক্ষণে প্রায় 140 জন চাইনিজ সেনাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে জসবন্ত সিং রাওয়াত। 3 দিনের মাথায় চাইনিজ সেনারা জসবন্ত সিংকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তার পাঁজরে গুলি লাগে, গ্রেনেডের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার পা। তা সত্ত্বেও তিনি 120 জন চাইনিজ সেনাকে ততক্ষণে খরচের খাতায় পাঠিয়ে দিয়েছেন। রাইফেলম্যান চারিদিকের পথ বন্ধ দেখে সে নিজেকে নিজেই গুলি করে শেষ করে ওখানে। ঘটনাস্থলে পৌঁছে চাইনিজ সেনারা দেখে যে জসবন্ত সিং নিজেই নিজেকে গুলি করে মেরেছে, এবং তারা রাগে জসবন্ত সিং এর মাথাটা কেটে নিয়ে গিয়েছিল। এবং এইভাবে 1962 সালে 21শে নভেম্বর শেষ হয় সাইনো ইন্ডিয়ান ওয়ার, এবং জসবন্ত সিং রাওয়াতকে মহাবীর চক্রে সম্মানিত করা হয়, এবং অরুণাচল প্রদেশের একটি নির্দিষ্ট অঞ্চলকে তার নাম রাখা হয় জসবন্ত ঘার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।